আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, বাংলাদেশের মাটিতে আর যেন কোনো স্বৈরাচার তৈরি না হয় বলছে আমিনুল। এরপর জানিয়ে দিব আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা বলছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে সাবেক 11 মন্ত্রী এমপি সহ 31 জনের সম্পদের তথ্য চাইল অন্তর্বর্তী সরকার। এদিকে ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার। জানিয়ে দেব আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে খালেদা জিয়া। সর্বশেষ জানিয়ে দিব শাহবাগে বিজয় মিছিলে এসে নিখোঁজ, লাশ পাওয়া গেল মর্গে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। বাংলাদেশের মাটিতে আর যেন কোনো স্বৈরাচার তৈরি না হয় বলছে আমিনুল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত 17 বছরে শেখ হাসিনার জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মাটিতে আর কোনো যেন স্বৈরাচার তৈরি না হয়, আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। শুক্রবার বাদ আসর মিরপুর 12 ডি ব্লক সিরামিক গেট পানির ট্যাঙ্কের মসজিদে স্থানীয় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক আরো বলেন, আমরা চাই বাংলাদেশের মাটিতে একটা স্বচ্ছ, সুস্থ ও সুন্দর ধারার রাজনীতি ফিরে আসুক, যেখানে আমাদের কোনো ভাইকে গুম করা হবে না, কোনো ভাইকে হত্যা করা হবে না, কোনো ভাইয়ের রক্ত ঝরবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 80তম জন্মদিন এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সারা দেশে বিএনপির পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া ও মিলাদ মাহফিল হয়। 15ই আগস্ট ছিল খালেদা জিয়ার 80তম জন্মদিন। আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার আমাকে গত 20 জুলাই গ্রেপ্তার করে 13 দিন রিমান্ডের নামে শারীরিকভাবে অমানসিক নির্যাতন করেছে, চোখ বেঁধে নিয়ে হাতে কড়া পরিয়েছে। শুধু আমি নই, আমাদের প্রত্যেকটি ভাইকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। মনে হচ্ছে আমরা কোনো চুরি ডাকাতি করেছি। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতার দাপটে দখলদারি, চাঁদাবাজি, লুটতরাজ এগুলো দেখতে চাই না। বাংলাদেশে এমন স্বচ্ছ রাজনীতি তৈরি হোক যেখানে কোনো হানাহানি কাটাকাটি থাকবে না, রক্ত ঝরবে না, গুম হত্যা থাকবে না। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা বলছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা চিহ্নিত করার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার মতে ব্যর্থতাটি হচ্ছে এখন পর্যন্ত আন্দোলন ঘিরে আহত ব্যক্তিদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত ও তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারা। আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ আশা করেছেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চানখারপুলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে তিনি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তাদের সঙ্গে আরো কয়েকজন শিক্ষার্থী ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, রেজিস্ট্যান্স উইক এ আজ আমাদের কর্মসূচি ছিল স্ট্যান্ড উইথ দ্য ইনজুরড। এর অংশ হিসেবে আমাদের ঢাকা কেন্দ্রিক সমন্বয়কদের বিভিন্ন দলে ভাগ করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল। আমি বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছি। অনেকদিন ধরেই আমরা আহতদের কাছে গিয়েছি, তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। কিন্তু আজকের দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিদারুণ। আহতদের শরীরে বিদ্ধ বুলেটের যে ধরন, আমি মনে করি এর তদন্তের প্রয়োজন রয়েছে। আহতদের দেখতে গিয়ে আমরা হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন দেখেছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে বেশ কিছুদিন হলো উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজ ঢাকার হাসপাতালগুলোতে আমরা যে চিত্র দেখেছি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে খবর পেয়েছি, এতদিন আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা ও তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা করতে না পারাকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই।
সাবেক 11 মন্ত্রী এমপি সহ 31 জনের সম্পদের তথ্য চাইল অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের সাবেক 6 প্রভাবশালী মন্ত্রী, 5 জন সাবেক সংসদ সদস্য ও তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ 31 জনের অর্থ সম্পদের তথ্য সংগ্রহের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রী এমপি মিলে রয়েছেন 11 জন, তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ রয়েছেন আরো 20 জন। 31 জনের অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে ওইসব ব্যক্তি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে তাদের অর্থ সম্পদের তথ্য চেয়ে বিদেশে চিঠি দেওয়া হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, এখন পর্যন্ত 6 জন সাবেক প্রভাবশালী মন্ত্রীর তথ্য চেয়ে বিদেশে চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এদের প্রত্যেকের স্ত্রী, সন্তান, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিদেশে চিঠি দেওয়া হয়েছে। এমপিদের মধ্যে রয়েছেন জামালপুর 3 আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ 2 আসনের জান্নাতারা হেনুরি, ময়মনসিংহ 10 আসনের ফাহমি গোলান্দাস বাবেল, নাটোর 2 আসনের শফিকুল ইসলাম শিমুল ও পিরোজপুর 2 আসনের মহিউদ্দিন মহারাজ। সাবেক এমপিদের প্রত্যেকের স্ত্রী, সন্তান, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে। মন্ত্রী এমপি মিলে রয়েছেন 11 জন, তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ রয়েছেন আরো 20 জন। 31 জনের অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে। জানা যায়, আওয়ামী লীগ সরকার গত 15 বছর ক্ষমতায় ছিল। ওই সময়ে তারা নানাভাবে দুর্নীতি, ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সম্পদ গড়েছেন। এগুলোর বড় অংশই বিদেশে পাচার করেছেন। ওইসব সম্পদ দিয়ে তারা বিদেশে ব্যবসা বাণিজ্য করেছেন। এতে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। গত 2.5 বছর ধরে দেশে যে ডলার সংকট চলছে এবং তা থেকে মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতি হয়েছে, তার অন্যতম কারণ দেশ থেকে টাকা পাচার। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন সরকার পাচার করা টাকা ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। সেজন্য তাদের নামে অর্থ সম্পদের তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তে আলোচ্য 31 জনের নামে দেশে বিদেশে বিপুল অঙ্কের অর্থ সম্পদের সন্ধান মিলেছে, যে কারণে এখন আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে। বিদেশিদের পাশাপাশি তাদের নামে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া অন্যান্য সম্পদের তথ্য নেওয়া হচ্ছে। এসব তথ্য সংগ্রহ করে বিএফআইইউ থেকে দুদক ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। এর আলোকে সংস্থাগুলো আরো তদন্ত করে অভিযুক্তদের নামে মামলা করবে। আরো জানা যায়, বিএফআইইউ ওইসব ব্যক্তির নামে মানি লন্ডারিং নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এগমন্ড গ্রুপের কাছে পাঠিয়েছে। বাংলাদেশ এগমন্ড গ্রুপের সদস্য। বিশ্বের 177টি দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটগুলো এই গ্রুপের সদস্য। বাংলাদেশ থেকে যেসব দেশে সবচেয়ে বেশি টাকা পাচার হচ্ছে, সেসব দেশ এ গ্রুপের সদস্য। এ গ্রুপের কাছে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য চাইলে তারা সংশ্লিষ্ট সদস্য দেশগুলো থেকে তথ্য সংগ্রহ করে সরবরাহ করে। এর মাধ্যমে বিএফআইইউ অনেক ব্যক্তির তথ্য সংগ্রহ করেছে। গত নির্বাচনের আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে বলেছে, সরকারের একজন মন্ত্রীর বিদেশে 2300 কোটি টাকারও বেশি বিনিয়োগ ও ব্যবসা রয়েছে। পরে জানা যায়, ওই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শফিকুল ইসলামের স্ত্রীর নামে নাটোরের জান্নাতি প্যালেস নামে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি কানাডায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়া ব্যাংক হিসাবেও রয়েছে অর্থ। এছাড়া যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও থাইল্যান্ড নামে বেনামে সম্পদ রয়েছে। এর বাইরে ক্ষমতাচ্যুত সরকারের আরো সাবেক মন্ত্রী, এমপি ও ব্যবসায়ী নেতাদের নামে দেশ বিদেশে বিপুল অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে। বিএফআইইউ সেগুলো নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে তদন্ত করছে। এরপর আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হবে বলে জানা যায়। ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। একসঙ্গে প্রয়োজনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার সব বিল সরকার বহন করবে বলে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য
পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটি কর্মপন্থা নির্ধারণে রোববার বৈঠক বসবে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলন দমন করার জন্য গুলি চালায় পুলিশ সহ অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চালানো হয় রাবার বুলেট ও ছররা গুলিও। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন না কি অন্য কোথাও আশ্রয় নেবেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শেখ হাসিনার পদত্যাগের পর গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আজ কাজ করছেন 21 জন উপদেষ্টা। আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছে খালেদা জিয়া। আন্দোলন সংগ্রামে তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে আগামী রাষ্ট্র পরিচালনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুক্রবার রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করতে গেলে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশিদ খানের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন বেগম জিয়া। রাশিদ খান কালবেলাকে তথ্য জানিয়েছেন। এ সময় আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতার প্রশংসা করেন বিএনপির চেয়ারপারসন। তিনি আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক।